নবান্নর ভিডিওর ফার্স্ট পার্টটা আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে শেয়ার করছি নবান্নর ভিডিওর সেকেন্ড পার্ট। 9 রকমের ভাজা হয়ে গিয়েছে। এখন মা স্নান করে চলে এসছে ঠাকুর ঘরে বেশ কিছু নৈবেদ্য সাজানোর জন্য। আমিও এসেছি মায়ের সঙ্গে, কিভাবে নৈবেদ্যগুলো সাজাতে হয় সেটি একটু দেখে নেব, আর মাকে একটু একটু করে সাহায্যও করব। শীতকালে লঙ্কাগুলি হয় ভারী সুন্দর। তারপর আমি চলে গেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে মা অন্নপূর্ণার পুজো হচ্ছে। এটি একটি দুর্গা মন্দির। এখানেই মা অন্নপূর্ণা ঠাকুর এসছে। আমাদের গ্রামে যে পঞ্চদেবতাকে পুজো দেওয়ার রীতি আছে, সেই পঞ্চদেবতার মধ্যে এটি হলো অন্যতম। চলুন, পঞ্চদেবতাকে পুজো দিয়ে আমি তাদের প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। এরপর ওই প্রসাদ নিয়ে আমাদের চাল নবান্ন শুরু হবে। বাড়িতে এসে দেখি মা কিছু গুড়পিঠে ভাজছে। সকালে গুড়পিঠে ভাজতে ভাজতে কিছু গুড়পিঠে ভাজা বাকি থেকে গেছিলো, সেগুলোই মা কমপ্লিট করছে। এই গুড়পিঠে ভাজা শেষ হয়ে গেলেই আমাদের চাল নবান্ন শুরু হবে। এই বছরের গুড়পিঠেগুলো হয়েছে ভারী সুন্দর। আপনারা তো দেখেই বুঝতে পারছেন গুড়পিঠেগুলো কতটা ফুলেছে। কথাতেই আছে মেরে গুড়পিঠের মতন ফুলিয়ে দেওয়া, মানে গুড়পিঠে যত ফুলবে এটি খেতে তত বেশি ভালো হবে। গুড়পিঠে যত ফুলবে তার সফটনেস তত ভালো হবে, আর এটা তত ক্রিস্পি হবে। মা বলে গুড়পিঠে ভালো বা খারাপ হওয়াটা সম্পূর্ণই ব্যাটারের ওপর ডিপেন্ড করে। ব্যাটার যত ভালো হবে গুড়পিঠে তত ভালো হবে। তাই বলাই যায় আমাদের এইবারের ব্যাটারটা খুব ভালো হয়েছিল, তাই গুড়পিঠেগুলো এত সুন্দর হয়েছে। যাই হোক, আমাদের গুড়পিঠে ভাজা অলমোস্ট কমপ্লিট। এইবার আমাদের চাল নবান্নের প্রস্তুতি শুরু হবে। চাল নবান্নের জন্য আগের দিন রাতে আতপ চাল ভিজিয়ে রাখা হয়। পরের দিন সেই আতপ চাল মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে দুধ এবং বিভিন্ন রকমের ফল, বেশি করে কলা মাখা হয়। বিভিন্ন রকমের ফল এবং গুড় একসঙ্গে মেখে এই চাল মাখা বানানো হয়। এই চাল মাখাটা খেতে এত সুন্দর হয় কি বলবো। নারকেল থেকে আরম্ভ করে আদা, মূলা, অনেক রকমের কিছু এর মধ্যে মেশানো হয়, আমসত্ত্ব, খেজুর। চাল মাখার সঙ্গে গুড়ের রসগোল্লা এবং খাঁটি দুধের ক্ষীরও আমরা খাই। এই শীতের রোদে এই চাল মাখা খেতে খেতে কত ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। শীতকালে এই গুড়ের রসগোল্লা প্রথম আমরা নবান্নের সময়ে খেতাম। আর এই যে খাঁটি দুধের ক্ষীরটা বানানো হয়েছে, এইটা যখন আমাদের বাড়িতে গরু থাকতো তখন নবান্নের প্রায় 10-15 দিন আগে থেকে এই দুধ জমানো শুরু হতো। একটু একটু করে রোজ দুধ জমিয়ে একটা বড় কড়াইয়ে ক্ষীর তৈরি হতো। আমরা সমস্ত ভাই বোনেরা এই ক্ষীরটা খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম। যাই হোক, আমাদের এই চাল নবান্নের রীতি হলো তুলসী মন্দিরের সামনে কলা পাতা পেরে আমরা সকলে বসবো এবং আমাদের বাড়ির যিনি সবথেকে সিনিয়র আছেন তিনি সবার হাতে এই চাল মাখা তুলে দেবেন। এই চাল মাখা খেয়েই আমাদের নবান্ন শুরু হবে, চাল নবান্ন শুরু হবে। তো শীতকালে এই চাল মাখা তার সাথে ক্ষীর আর রসগোল্লা একসঙ্গে খেতে এত সুন্দর লাগে কি বলবো। চলুন, আমাদের চাল নবান্ন হয়ে গেছে। এইবার আমাদের পূর্ণ প্রণাম শুরু হবে। পূর্ণ প্রণাম কি সেটা আবার আপনাদেরকে বলি। এই যে ছোট হাঁড়িটা দেখছেন, এই রকমভাবেই প্রত্যেক বছর একটা করে ছোট হাঁড়িতে ভাত একদম কানায় কানায় পূর্ণ করে ভাত বানিয়ে সেই ভাতটা এরকম খড়ের বিড়ি বানিয়ে তার ওপর রাখা হবে। এবং এই যে কুলের লাঠিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো
কুলের লাঠি এটির সহযোগে ভাতটা বানানো হবে, কোনো হাতা বা খুন্তির ব্যবহার হবে না। আগের দিনে তো মানুষের এত খাওয়া পড়ার সচ্ছলতা ছিল না, তো মানুষ এই পুণ্য প্রণামের মাধ্যমে মা অন্নপূর্ণার কাছে স্মরণ করতো এবং চাইতো যেন প্রত্যেক বছর ভাতের হাঁড়ি এরকম কানায় কানায় পূর্ণ থাকে, মানুষ যেন দুমুঠো পেট ভরে ভাত খেতে পায়। যাই হোক, এই পূর্ণ হাঁড়ির ভাতটা আজকে খাওয়া হবে না, এটি কালকে পান্তা করে খাওয়া হবে। আর যে হাঁড়ির ভাতটা আমাদের খাবার জন্য রান্না করা হয়েছে, এই পূর্ণ প্রণামের পরে আমরা সেই হাঁড়ির ভাত খেতে পারবো। আমাদের পূর্ণ প্রণাম হয়ে গিয়েছে, একে একে বাড়ির সকলেই এইভাবে পূর্ণ প্রণাম করবেন এবং চাল নবান্নর পরে ভাত নবান্ন করতে বসবেন। আমাদের গ্রামীণ দেবতার পুজোর পরে চাল নবান্ন হতে প্রায় 12:30 একটা বেজে যায় দুপুরবেলা। তারপরে ভাত নবান্ন শুরু হয় প্রায় 2:30-3টের দিকে। চাল নবান্ন করে তো কারোরই সেরকম খিদে থাকে না, সেজন্য ভাত নবান্ন করতে অনেকটা দেরি হয়ে যায়। ভাত নবান্নতে আমাদের কী কী রান্না হয়েছিল সেটা এবার আপনাদেরকে দেখাই। 9 রকমের ভাজা তো আপনারা আগেই দেখেছেন। ভাতেতে মেনলি আমরা শাক ভাজা আর বেগুন ভাজাটাই নিই। এছাড়া ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল, গুড়ের পায়েস, মাছের টক এবং বিউলির ডাল এগুলি হয়েছিল। নবান্নর দিনে আমাদের রাতে কোনো রান্নার নিয়ম নেই। সারা দিনে যা রান্না হবে সেটি আমরা রাতে খেতে পারবো। রাতে হলো অরন্ধন, মানে আমাদের উনান জ্বালাতে নেই, তাই নবান্নের পরের দিন হয় বাস নবান্ন। আর বাস নবান্নতে আমাদের সবার বাড়িতে মাটন হবেই। একেই শীতকাল, তারপরে আবার রাতের বেলায় এরকম খাসির মাংসের পাতলা ঝোল, একদম লাল লাল করে। এই ঝোলটাতে আলু পেঁপে দুই দেওয়া হয়েছে। আমরা মাটনের সঙ্গে পেঁপেটা খুব ভালো খাই। পেঁপেটা তো এমনিই অনেকটা হেলদি, তো আমরা মাটনের সাথে আলু পেঁপে দুই খাই। এই ঝোলটাতে আলুর পরিমাণ আছে অনেকটা কম, আছে বেশি করে পেঁপে, আর একদম পাতলা পাতলা খুব হালকা মশলা দিয়ে এটা বানানো হয়েছে। শীতের রাতে এই মাটনের ঝোল আর গরম গরম ভাত, ব্যাস আর কি চাই বলুন। চাল নবান্নতে যে ক্ষীরটা হয় সেই ক্ষীরটা, আর বাস নবান্নতে এই মাটনের ঝোল, এই দুটোর জন্যই আমি নবান্নর জন্য সারা বছর ওয়েট করে থাকি। আপনাদের যাদের যাদের বাড়িতে নবান্ন হয় তাদের কি বাস নবান্নতে মাংস হয়? মাংস হলে সেটা কোন মাংস হয়, মাটন না চিকেন, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশিক্ষণ তো এই শীতকালের রাতে মাটনের ঝোল নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না, কারণ ঝোলটা অলরেডি অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলুন আজকে এই পর্যন্তই, আমি মাটন খেতে থাকি, আপনারা ভিডিও দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা। Do like, share and subscribe to my channel.